সে চিৎকার করে সামনের দিকে এগিয়ে গেল। তার পায়ের সামনের দিকে দৌড়ে যাওয়ার শব্দ পেলাম। বুঝলাম সে ভয় পায়নি, আর সেই অজানা বিভীষিকাগুলোর সঙ্গে লড়তে এগিয়েছে। কিন্তু কিন্তু এটা করা কি ও ঠিক হলো? কিছুক্ষণ পরে সামনের কিছু দূরে যেখানে ওই চোখগুলো জ্বলছিল আর নিভছিল, মানে সেই দানবীয় জন্তুগুলো তাদের চোখের পাতা ফেলছিল আর খুলছিল, সেখান থেকে অর্জুনের তীব্র কণ্ঠস্বর ভেসে উঠল। তার মানে ওকে জন্তুগুলো আক্রমণ করেছে। আমাদের খুব সামনে দম করে কিছু একটা এসে পড়ল। স্পষ্ট আওয়াজ পেলাম। মনে হলো দূর থেকে কেউ কিছু একটা ছুঁড়ে দিল। সামনে এগোতেই সত্যি কিছু পায়ে ঠেকলো। সেখানে বসে ওই জিনিসটায় হাত দিয়ে বুঝতে পারলাম সেটা একটা মানুষের দেহ। তার শরীরে হাত ছোঁয়াতে ছোঁয়াতে যখন মাথার দিকে এগোলাম, সেখানে দেখলাম কোনো মাথা নেই। হাতের মধ্যে চটচটে কি যেন লাগলো। ওই আধারে হাতের আঙুল না কেনে স্পষ্ট বুঝতে পারলাম যে ওই চটচটে বস্তুটা কি। ওটা তাজা রক্ত যা আমার হাতে লেগেছে। আর এটাও বুঝলাম যে আমার সামনে পড়ে আছে অর্জুনের নিঠর মুন্ডহীন দেহ। সি ভেঞ্চার্সের গল্পবাহারে আজ আপনারা শুনছেন তাপস বাবুর কলমে রক্তলোভী নিশাচর। প্রতিদিন রাতে জগবন্ধু স্পোর্টিং ক্লাবে আড্ডা বসত আমাদের। আমরা 4-5 জন সেখানে প্রতিদিন তাস পাশা খেলতাম। আমরা বলতে আমি অরিন্দম, জগৎ, অজিত আর বরুণদা আমাদের সবার চেয়ে বড়। বাকি আমরা 3 জন চাকরি করি। বরুণদা ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টে কাজ করতেন এবং বহু জায়গায় ঘুরে বেড়াতেন। যদিও এখন তিনি রিটায়ার্ড। তা সেদিন আমাদের তাস পাশা খেলতে আর ভালো লাগছিল না। বরুণদা এসে বললেন, কিরে, তোদের আজ খেলা হচ্ছে না? জবাবে জগৎ বলল, না বরুণদা। বরুণদা তখন বললেন, ঠিক আছে, তবে আজ যেরকম পরিবেশ তাতে একটা উপযুক্ত গল্প বলছি। এটা অবশ্য কোনো গল্প নয়, সত্যি ঘটনা, আমার কর্মজীবনে ঘটেছিল। শোন তবে। আমরা সবাই নড়ে চড়ে বসলাম। বরুণদাও শুরু করলেন। তখন আমি বিনি রিজ বলে একটা পাহাড়ি এলাকায় রেল কোম্পানির হয়ে লাইন তৈরি করছি। তখন বেশ কিছু কুলি মজুর নিয়ে একটা পাহাড়ি এলাকায় পাথর কেটে কেটে রেল লাইন বানানোর কাজে নিয়োজিত হয়েছি। তা এই কাজ করতে পুরো 1 বছর লাগবে। রেল কোম্পানির সঙ্গে তেমনি চুক্তি হয়েছে। এই অঞ্চলের নাম বিনিরাজ। তাই বিনিরাজে চারিপাশে অজস্র পাহাড় রয়েছে। একটা পাহাড়ের কাছে তখন রেলপথ পৌঁছেছে। এইবার ওই পাহাড়ে অবস্থিত এক গুহার মধ্যে দিয়ে রেলপথকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু গুহার মাঝে রেলপথ গড়ে তুলতে গেলে গুহাটা ভালো করে আগে দেখতে হবে, সেটা কতদূর বিস্তৃত এইসব আর কি। অপর প্রান্তে যদি গুহার মুখ না থাকে তবে আবার পাথর কেটে লাইন বেরোনোর পথ তৈরি করতে হবে। এই মনে করে একদিন গুহাটা দেখার জন্য ওর ভেতরে প্রবেশ করলাম, একাই, হাতে শুধু একটা টর্চ নিয়ে। গুহার ভেতরে বুঝলি দুর্ভেদ্য অন্ধকার। দিনের বেলাতে কিছুই দেখা যায় না। প্রথম বেশ কিছুটা এগোলাম, কিন্তু হঠাৎ এগোতে এগোতে হাতের টর্চটা একটা জায়গায় এসে নিভে গেল। টর্চটা বেশ কয়েকবার ঝাঁকিয়েও আলো জ্বালাতে অক্ষম হলাম। অন্ধকার চারিদিকে প্রকট হয়ে আছে, সেখানে কিছুই দেখা যায় না সামনে। তাই আমি আর এগোলাম না। পেছনে গুহা থেকে বেরোবার মুখটা লক্ষ্য করে এগোতে লাগলাম। দূর থেকে বেরোনোর গুহামুখ দেখতে পাচ্ছি, কিন্তু খুব ছোট। এর মানে আমি গুহার ভেতরে অনেকটা এগিয়ে গিয়েছিলাম, তাই গুহামুখ অমন ছোট দেখতে পাচ্ছিলাম। এটা দূরত্বের জন্য হয়েছে আর কি।
সেদিকে লক্ষ্য করে জোরে পা চালিয়ে প্রায় 10 মিনিট পর সেই গুহা থেকে বেরিয়ে এলাম। আর বেরোতেই বাইরের মুক্ত বাতাসে শরীরটা ভালো লাগলো। গুহার ভেতরটা কেমন একটা বদ্ধ, দম বন্ধ করা পরিবেশ। বাইরে এসে ভালোই লাগলো, কিন্তু গুহাটা তো আমাকে ভালো করে দেখতে হবে। একদম শেষ পর্যন্ত যেতে হবে। সম্পূর্ণ শেষ পর্যন্ত গেলেই গুহাটা মোটামুটি কতদূর বিস্তৃত এ সম্পর্কে আইডিয়া হবে, এবং তার থেকে বোঝা যাবে কত দূর পর্যন্ত লাইনটা এগোতে হবে। গুহার বিপরীত প্রান্তে গুহার মুখ খুঁজে পাওয়া ভীষণ প্রয়োজন। লাইন বের তো সেখান দিয়েই হবে। তাই আমি ঠিক করলাম এর পর দিন কিছু কুলি নিয়ে ওদিকে এগোবো। গুহার কাছেই একটা জায়গায় বড় ত্রিপলের তাঁবু খাটানো হয়েছিল। সেখানেই কুলি মজুর সহ আমিও রয়েছি, তবে আমি আলাদা একটা দিকে, আর সমস্ত কুলি মজুর আরেক দিকে। আর সেদিন মাঝরাতে হঠাৎ একটা চিৎকারে উঠে বসলাম। আওয়াজটা তীব্র কিন্তু প্রবল, এবং অনেক দূর থেকে সেটা আসছে, কিন্তু কোনো চেনা জন্তুর আওয়াজ সেটা নয়। গম্ভীর ভারী গলার এক তীব্র চিৎকার। উঠে বসে দেখলাম কুলিরা কিন্তু সবাই যেমন শুয়েছিল তেমনই শুয়ে, সবাই প্রচণ্ড ঘুমে। এদের কারুর কানেই সে আওয়াজ যায়নি। অবশ্য এরা সারাদিন ধরে যেভাবে খাটে, একেবারে কায়িক পরিশ্রম, বুঝলি, সেই পরিশ্রমে ঘুম এসে যাওয়াটাই স্বাভাবিক। তা আমি বাকি রাতটা হাতের কাছে থাকা ছোট স্টোভটা জ্বালিয়ে একটু চা করে খেলাম। চা খাওয়া আমার একটা অভ্যাস, শরীর চাঙ্গা রাখতেই খাই। কোনোরকম সিগারেট, বিড়ি, মদ, তামাক আমি খাই না। এই চাই হচ্ছে সেই জায়গায় আমার একমাত্র নেশা। তা বাকি রাতটা বুঝলি আমি জেগেই কাটিয়ে দিলাম। পরের দিন সকালে তাঁবু থেকে বেরিয়ে সেই গুহার সামনে গিয়ে দেখলাম একটা রক্তের বিন্দু বিন্দু দাগ গুহামুখে ঢুকে গেছে। বিষয়টা কিন্তু সত্যি ভয়াবহ। এখানে তো কোনো জন্তু জানোয়ারের চিহ্ন নেই। দূরে পাহাড়ি গাছে পাখি দেখা যায়, আমরা ছাড়া কোনো মানুষও নেই এখানে। এ রক্ত তবে কার? আর এই গুহাটা ভেতরে গেছে কোথায়? গুহার মুখটা শুধু আলোকিত, ভেতরে তো দুর্ভেদ্য অন্ধকার। সে অন্ধকার দেখলেই দিনের বেলাও বুকে কাঁপুনি ধরে যায়। আমার সাথে বেশ কয়েকজন কুলি এসেছিল। তারা তো সেই রক্তের দাগ দেখে আতঙ্কিত হয়ে পড়ল। কয়েকজন আমাকে বলল, বাবু, এখানে এখানে কিসের রক্ত? কিসের রক্ত? আমি বললাম, তোমরা তো ভয় পেও না, হয়তো কোনো জঙ্গলি জানোয়ারের। ওদের সান্ত্বনা দিলাম। আমি প্রতিদিন কুলির রেজিস্টার নিয়ে কুলিদের নাম ডাকতাম। এগুলো তাদের রেকর্ড রাখার জন্য। মাইনে পত্র দেওয়ার ব্যাপারে এসব রেকর্ড সাহায্য করত। নাম ডেকে দেখলাম ভীরু নামক এক কুলিকে পাওয়া গেল না। এটা খুব ভাববার বিষয়। ভীরু গেল কোথায়? চারিপাশে তন্ন তন্ন করে খুঁজেও তাকে কিন্তু পাওয়া গেল না। কুলিরা আতঙ্কিত হয়ে পড়ল। বললাম, হয়তো হারিয়ে গেছে, খুঁজে ঠিক পাওয়া যাবে। তোমরা ভেবো না, মন দিয়ে কাজ করো। আসলে কুলিরাই হচ্ছে রেলপথ নির্মাণের প্রধান মজদুর। ওদের ছাড়া তো কাজ চলবে না। ওরা যদি ভয় পেয়ে যায় তাহলে তো মুশকিলে পড়ে যাও। ওরা তো তাহলে কাজই করতে চাইবে না। আর এই পাহাড়ি উপত্যকায় নতুন লোক পাওয়া ভারী মুশকিল। কাজ থেমে যেতে পারে এই আশঙ্কায় বাকি কুলিদের বুঝিয়ে সুজিয়ে কাজে লাগাবার চেষ্টা করলাম। আজ গুহার ভিতরে কাজ শুরু করতে হবে। রেলের বেশ কিছু পাত বয়ে নিয়ে যাওয়া লোডিং ট্রেনটা দিয়ে পাতগুলো গুহার কিছুটা ভেতরে নিয়ে গিয়ে রাখা হলো।
লাইন বাড়াতে হবে এবার। আমার কাছে একটা হ্যালোজেন আছে, টর্চটাও সারিয়ে নিয়েছি। আমি কিন্তু ভেতর থেকে ভয় পেয়ে আছি। এই গুহার ভেতরেই ওই রক্তের বিন্দু গিয়ে মিশেছিল সেটা ভেবে। আর আমার অন্তরাত্মাও কোথাও যেন জেগে বলছিল, এ গুহায় কাজ বন্ধ করে লাইন তৈরি বন্ধ করে দাও, এখানে এক ভয়ঙ্কর বিভীষিকা লুকিয়ে আছে। তবুও সেই ভাবনাকে চেপেই কাজ করতে লাগলাম, কারণ আমি এই কাজের মুখ্য লোক। আমি ভয় পেয়ে গেলে তো চলবে না। মনে অবশ্য একটা সন্দেহ ওই রক্তের ফোঁটা নিয়ে ছিল, যে ওই রক্তের ফোঁটা কি তবে সেই কুলির যাকে আমরা খুঁজে পাচ্ছি না? তা অনেক ভাবনা চিন্তা নিয়ে কাজ শুরু করলাম, হ্যালোজেনের আলো সাথে করে। লাইন কোথা কোথা দিয়ে বসবে এবং কতগুলো পাতটাত লাগবে, এসব হিসেব নিকেশ করতে করতে এগোচ্ছিলাম একটা প্ল্যানিং ম্যাপ মিলিয়ে। সেদিন টর্চের অল্প আলোয় গুহার চেহারা যেমন দেখেছিলাম, আজ তীব্র হ্যালোজেনের আলোতেও সেই চেহারা আরো ভালো করে দেখলাম। গুহার মাথার ছাদের গাছের বিভিন্ন ঝুড়ি নেমেছে। গুহার চারিপাশে আবার ছোট ছোট গুহা। এগুলোকে মূল গুহার উপগুহা বলাই ভালো। গুহার মেঝেতে নুড়ি পাথর ছড়িয়ে রয়েছে। এখানে এত দূরে সে আবার এক জায়গায় রক্তবিন্দুর সেই ফোঁটা চোখে পড়ল। সেদিনকার কাজ মোটামুটি অনেকটা এগিয়ে দিয়েছে, তাই কুলি মজুদদের সেদিন ছুটি দিয়ে দিলাম। ওরা দল মেনে চলে গেল। শুধু দুজন কুলি থেকে গেল, এরা জাতে পাঞ্জাবি। এদের ভয় ডর খুব কম। ওরা নিজে থেকেই বলল, আমরা আপনার সাথে এই গুহা থেকে বেরোবো। আপনি যা দেখেছেন আমরাও তাই দেখেছি, এবং আপনি যা ভাবছেন এখন আমরাও তার সাথী হতে চাই। বুঝলাম ওরা আমার সঙ্গ দিতে চায়। মানে বিষয়টা আমি কি খুঁজছি সবটাই ওদের ভেঙে বললাম যে তাহলে চলো, এই হ্যালোজেনটা ধরো। একজনের হাতে সেটা তুলে দিলাম। আসলে রক্তটা কোথায় গেছে ওটাই দেখব। রক্তের ফোঁটা দেখে এগোতে থাকলাম। বেশ কিছুটা এগোতেই দেখতে পেলাম একটা বড় পাথরের আড়ালে পড়ে রয়েছে সেই হারানো কুলিটা। তার প্রাণ আর নেই। গলায় 5টা পাশাপাশি বড় আঁচড়ের গভীর দাগ। বোঝা যায় এটা কোনো তীক্ষ্ণ নখওয়ালার কিছু আঙুলের। কিন্তু এমন আঙুল কোন জন্তুর হতে পারে প্রশ্ন জাগল। বাঘের আঙুলের নখের ছাপ তো এমন নয়। এ কোনো সিংহ, বাঘ নয়। তবে নখের আঁচড় আবার অনেকটা ভাল্লুকের আঙুলের নখের মতো। তাহলে এটা কিসের ছাপ হতে পারে? তোমরা কি কিছু বুঝতে পারছো? ওই কুলি এখানেই বা এলো কি করে? আমার পাশে থাকা দিনু আর অর্জুন, এই 2 কুলির মধ্যে অর্জুন বলে উঠল, আমার মনে হচ্ছে ও নিজে এখানে আসেনি, ওকে কেউ টেনে নিয়ে এসেছে। ঠিক বলেছ, আমিও তাই ভাবছি। কিন্তু জিনিসটা কি? চলো তো আর একটু এগিয়ে দেখি। তারপর হ্যালোজেনের আলোতে আরো কিছুটা এগোতেই আমি সেই জায়গায় এসে পড়লাম যেখানে এসে আমার টর্চটা নিভে গিয়েছিল আগের দিন। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, এই জায়গায় এসে দেখলাম সঙ্গে থাকা হ্যালোজেনের আলোটাও কেমন জ্বলছে নিভছে। এখানে পর পর 2 দিন আলো ডিস্টার্ব করলো। আমি আর এগোলাম না। যদি হ্যালোজেনের আলো নিভে যায় তবে সমস্যায় পড়ব। ফিরতে হবে এখান থেকে, তো তাই এমন ভাবা মাত্র ঠিক তাই হলো। হ্যালোজেনের আলো নিভে গেল। আমরা 3 জন 3 জনের হাত ধরে পাশাপাশি আর একটু এগোলাম। আর ঠিক তখনই এবার একটা আওয়াজ পেলাম।
কেউ যেন বহু দূর থেকে চিৎকার করছে। না, ঠিক চিৎকার নয়, বোধহয় হুঙ্কার। আওয়াজটা সামনের নিকষ কালো আঁধারের ভেতর থেকে আসছে, তবু অনেক দূর থেকে। আওয়াজটা ভালো করে বোঝার চেষ্টা করলাম, কিন্তু এ তো কোনো কথা নয়, শুধুমাত্র হুঙ্কার। তারপর বেশ কিছু পায়ের শব্দ, গভীর পদক্ষেপ, দমদম আওয়াজ তুলে কিছু যেন সামনের আঁধারের মধ্যে দিয়ে আমাদের দিকে ছুটে আসছে। আর তাদের পায়ের আওয়াজ অসংখ্য, কোনো একজনের সে পদক্ষেপ নয়, অনেকের একসাথে। তবে সবার পায়ের শব্দ ভারী। আওয়াজটা যখন প্রায় সামনে চলে এলো, তখন দেখতে পেলাম 10 জোড়া চোখ পাশাপাশি, আর সেগুলো জ্বলছে কতটা অন্ধকারের জোনাকির আলো যেমন দেখতে লাগে তেমন। জ্বলছে আর বন্ধ হচ্ছে, মনে হচ্ছে চোখের পাতা পড়ছে। কিন্তু এই চোখ অনেক বড় আর অনেক উঁচুতে। প্রায় 8 ফুট উঁচুতে থাকা চোখগুলোকে মাথা উঁচু করে দেখছি। সেই করাল অন্ধকারে ওই চোখগুলোই শুধু নজরে আসছে, আর কিছু দেখতে পাচ্ছি না। এটা বুঝতে পারছি চোখের পেছনে কোনো কিছু তাদের বিরাট চেহারাকে আঁধারের সঙ্গে মিশিয়ে রেখেছে। কিন্তু কিন্তু ওগুলো কি? কাদের চোখ? আরে এত লম্বা এবং উঁচু প্রাণী কি থাকতে পারে? জিরাফ সাধারণত লম্বা হয়, কিন্তু জিরাফের চোখ কি এমন? আর জিরাফ কি গুহায় থাকে নাকি? চোখের আকৃতি তো অনেকটা মানুষের মতো, তবে অনেকটা বড়। বুকের মধ্যে তখন হাতুড়ি পিটছে। হৃদস্পন্দনের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছি। আগেই বলেছি আমার সঙ্গে 2জন সাহসী কুলি ছিল, তারা কিন্তু পাশেই আছে। যদিও তাদের দেখতে পাচ্ছি না, ওই অন্ধকার এতটাই ঘন যে এক হাত তফাতে কি আছে এ চোখে পড়ে না। তবুও অর্জুনের গলা আমি চিনি। সে চিৎকার করে সামনের দিকে এগিয়ে গেল। তার পায়ের সামনের দিকে দৌড়ে যাওয়ার শব্দ পেলাম। বুঝলাম সে ভয় পায়নি, আর সেই অজানা বিভীষিকাগুলোর সঙ্গে লড়তেই এগিয়েছে। কিন্তু কিন্তু এটা করা কি ও ঠিক হলো? কিছুক্ষণ পরে সামনের কিছু দূরে যেখানে ওই চোখগুলো জ্বলছিল আর নিভছিল, মানে সেই দানবীয় জন্তুগুলো তাদের চোখের পাতা ফেলছিল আর খুলছিল, সেখান থেকে অর্জুনের তীব্র কণ্ঠস্বর ভেসে উঠল। তার মানে ওকে জন্তুগুলো আক্রমণ করেছে। আমাদের খুব সামনে দম করে কিছু একটা এসে পড়ল। স্পষ্ট আওয়াজ পেলাম। মনে হলো দূর থেকে কেউ কিছু একটা ছুঁড়ে দিল। সামনে এগোতেই সত্যি কিছু পায়ে ঠেকলো। সেখানে বসে ওই জিনিসটায় হাত দিয়ে বুঝতে পারলাম সেটা একটা মানুষের দেহ। তার শরীরে হাত ছোঁয়াতে ছোঁয়াতে যখন মাথার দিকে এগোলাম, সেখানে দেখলাম কোনো মাথা নেই। হাতের মধ্যে চটচটে কি যেন লাগলো। ওই আঁধারে হাতের আঙুল না কেনে স্পষ্ট বুঝতে পারলাম যে ওই চটচটে বস্তুটা কি। ওটা তাজা রক্ত যা আমার হাতে লেগেছে। আর এটাও বুঝলাম যে আমার সামনে পড়ে আছে অর্জুনের নিঠর মুন্ডহীন দেহ। অর্জুনের মাথা কেটে দিয়েছে ওই সামনে জ্বলে থাকা চোখের বস্তুগুলি। তাদের শক্তি এত প্রচন্ড, এতেই অনুমান করা যায়। সামনে থেকে উঠলো আবার চেনা সেই প্রবল হুঙ্কার। এই হুঙ্কার কিছুক্ষণ আগেই শুনেছি, আর সেখানে না দাঁড়িয়ে উল্টো দিকে ছুটতে লাগলাম। আমি সামনে আর একজন কুলি আমার পেছনে। ওই যে দূরে দেখা যাচ্ছে গুহামুখ, ছোট গোল মতো। তার মানে আমরা এখন অনেক দূরে আমাদের গন্তব্যস্থল থেকে। আমরা অনেকটাই গুহার মধ্যে ঢুকে এসেছিলাম। ছুটে চলেছি। পেছনে কিন্তু সেই থপ থপ ভারী পদক্ষেপ হয়ে চলেছে। ওগুলো বোধহয় বুঝতে পেরেছে যে আমরা পালাচ্ছি,
আর পালাতে পালাতে গুহা থেকে বেরোনোর চেষ্টা করছি। পেছনের আওয়াজ কিন্তু খুব কাছে চলে এলো। বুঝলাম ওগুলো খুব দ্রুত দৌড়োয়, সাধারণ মানুষের থেকেও। তখন আর গুহা মুখ থেকে মাত্র 20 হাত দূরে রয়েছি। হঠাৎ পেছনে মনুষ্য কণ্ঠে আর্তনাদ। বুঝলাম আমার পেছনে আসা অপর কুলিকেও ওগুলো ধরে ফেলেছে। এবার যে তার কি ভয়ঙ্কর পরিণতি হবে তা বুঝতে পারলাম। কিন্তু আমি আমার দৌড়ানোর শব্দই তবু শুনতে পাচ্ছি। মানে আমার পাশে আর কেউ নেই। আমি একাই ওই ভয়াবহ গুহার অন্ধকার থেকে বেরোনোর জন্য ছুটে চলেছি। পেছনে কিন্তু আওয়াজগুলো খুব কাছ থেকেই শুনতে পাচ্ছি। তবে কি এবার আমার পালা? আমিও কি ওই গুহার ভেতরে মারা পড়ব? শরীরে যত শক্তি আছে সমস্তকে এক করে দৌড়ের গতি বাড়ালাম। দর দর করে কপাল থেকে ঘাম ঝরছে। গুহার মুখ থেকে ঠিক বেরোতে যাওয়ার সময় পিঠে এক প্রচন্ড আঘাত পেলাম। চিৎকার করে উঠলাম প্রচন্ড যন্ত্রণায়। বাইরের তীব্র রোদের আলো এসে চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পরে যখন চেতনা ফিরল দেখলাম তাঁবুর মধ্যে শুয়ে আছি। কুলিদের মধ্যে একজন খুব সামনে বসেছিল। সে আমায় জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? বললাম এখন ভালো বোধ করছি। উঠতে যাচ্ছিলাম কিন্তু সে আমাকে বলল, উঠতে হবে না, আপনি এখন শুয়ে থাকুন। আপনার পিঠে গভীর এক ক্ষত হয়েছে, তবে ভয়ের কিছু নেই। আমি জায়গাটা গরম জল দিয়ে ধুয়ে দিয়েছি। অনেকটা রক্তপাত হয়েছে, কিন্তু কি হয়েছিল আপনার? হঠাৎ গুহার সামনে এমন ভাবে চিৎকার করে চেতনা হারিয়ে পড়েছিলেন কেন? এবারে কিন্তু আর কিছু লুকোলাম না, সমস্ত কিছু তাদের খুলে বললাম। সবাই ভয় পেল। ভয় পাওয়ারই কথা, আমারই গা কেঁপে উঠেছে। সেদিনই রেলের হেডকোয়ার্টারে ফোন করলাম যে এই জায়গায় কাজ করা যাবে না, আমরা কোনো ভয়াবহ জন্তুর দ্বারা আক্রান্ত। কুলিদের 3 জন মারা গেছে, আর কেউ কাজ করতে চাইছে না। আমিও সেই জন্তুর আক্রমণে আহত। আমার নিজের পক্ষেও এখানে কাজ করা সম্ভব নয়। এ বিষয়ে একটা শোকজ রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে দেওয়ার জন্য তৈরি করলাম। কারণ শোকজ তো শুধু মুখে মুখে বললেই হয় না, তার জন্য উপযুক্ত কারণ দর্শিয়ে লিখিতভাবে তৈরি করতে হয়। রেল কোম্পানি থেকে একটা রেস্কিউ ট্রেন চাইলাম। তা 2 দিন পরে সে ট্রেন এলো। আমরা সেখানকার তাঁবু গুটিয়ে বাকি কুলিদের নিয়ে ফিরে এলাম কলকাতায়। এসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শোকজের রিপোর্টটা পেশ করলাম আর ডাক্তার দেখালাম। ডাক্তার ভীষণ নাম করা। তিনি পিঠটা দেখে বললেন, এ তো নখের গভীর আঁচড় দেখছি। এ নখ দেখে স্পষ্ট যে এ নখ প্রায় 8 ইঞ্চি লম্বা, কারণ তোমার শরীরে এই নখের গভীরতা প্রায় 6 ইঞ্চি। মানে এই নখ 6 ইঞ্চি তোমার শরীরের গভীরে ঢুকেছে। এ কোনো বাঘ বা কোনো সিংহের নখ নয়, কারণ তাদের নখের আঁচড় এত গভীর হয়ে শরীরে পড়ে না। ইনফ্যাক্ট এ নখের আঁচড় কোনো চেনা জন্তুরই নয়। চেনা যে কোনো জন্তুর নয় সে তো আমি জানি, কারণ সে জন্তুটা আমি দেখেছি। প্রায় 8 ফুট লম্বা তার আকৃতি। আমার ধারণা ওটা কোনো 4 পেয়ে জন্তু নয়, 2 পেয়ে। আমি অন্ধকারে যা দেখেছিলাম ডাক্তারকে বললাম খুলে। তুমি ভীষণ ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে থেকে বেঁচে ফিরেছ। একরকম বলা যায় নবজীবন পেয়েছ। তোমার বর্ণনা অনুযায়ী আমি যতটা বুঝতে পারছি, এ হলো নর নেকড়ে। মানে ওই কিছুটা মানুষের চেহারা আর কিছুটা ওই নেকড়ের সংমিশ্রণে তৈরি এক লুপ্তপ্রায় 2 পেয়ে প্রাণী। তবে এই জন্তুটা এখনো সম্পূর্ণ লুপ্ত হয়ে যায়নি এই পৃথিবী থেকে। ইংরেজিতে একে উলফম্যান বলে। এদের দানব, পিশাচ, ভূত ওই গোত্রেই ফেলা হয়। এরা স্বভাবে ভীষণ হিংস্র হয়। এরা দলবদ্ধভাবে থাকে মানুষের মতো। এরা দিনের বেলা বেরোয় না। সূর্যের আলো এদের চোখে সহ্য হয় না। অন্ধকারে এরা ভালো দেখতে পায়। মনে পড়ল, অন্ধকারেই তো এই জন্তুটা অর্জুনকে আক্রমণ করেছিল আর আমাকে দেখে আমার পেছনে তাড়া করেছিল। এরা যেখানে রক্তের স্বাদ পায় সেখানেই আক্রমণ চালায় বারে বারে।
ভাবলাম ভাগ্যে সেই ঘটনার পর সেখান থেকে কাজ বন্ধ করে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। বড় জোর বেঁচে গিয়েছি। ভগবান সেদিন আমাকে সুবুদ্ধি জুগিয়েছিলেন। থ্রিলার হলো কল্পকাহিনীর একটি ধারা যেখানে অপরাধ, হরর এবং গোয়েন্দা কল্পকাহিনী সহ অসংখ্য প্রায় ওভারল্যাপিং সাবজনার রয়েছে। থ্রিলারদের বৈশিষ্ট্য এবং সংজ্ঞায়িত করা হয় তারা যে মেজাজগুলি প্রকাশ করে তাদের শ্রোতাদের সাসপেন্স, উত্তেজনা, বিষয়, প্রত্যাশা এবং উদ্বেগের উচ্চতর অনুভূতি দিয়ে। চিত্রায়নে সি ভেঞ্চার্স, নিবেদনে সুমন সরকার এবং ভাষ্যকার ও বরুণদার চরিত্রে কণ্ঠে সুদীপ রঞ্জন সাহা, অন্যান্য চরিত্রের কণ্ঠে অভিষেক দুবে, শব্দ সংযোজন অভিকেন্দু দাস, পোস্টার ও সাউন্ড ডিজাইন সুমন। বিশেষ ধন্যবাদ পৃথা মণ্ডল। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এরকম আরও গল্প অপেক্ষা করছে আপনাদের জন্য।